এবারে আমি আমাদের বিশেষ অতিথি আসিফ স্যারকে অনুরোধ করছি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্যে। ধন্যবাদ আয়োজকবৃন্দ, ধন্যবাদ যারা মঞ্চে উপবিষ্ট আছে এবং আমার যে বয়সে অনেক বড় এবং গুণীজন, আর যারা সামনে আছেন ছোট ছোট এবং বড়রাও আছেন, তাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আসলে আমি যখন কোনো বক্তব্য বা বক্তৃতা আদৌ দিই, তখন আমার একটা বিষয় থাকে, তা আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না যে কি দিলে আসলে ভালো হয়। তবে দু একটা কথা এইভাবে বলা যেতে পারে হয়তো, যে আমরা এই যে মানুষেরা কতদিন পৃথিবীতে আসলাম, সেই আল মাহমুদের কবিতার মতো কতদূর এগুলো মানুষ এখনো মারামারি করে। তাহলে কিভাবে মানুষ এগুলো একটা প্রশ্ন। 30 লাখ বছর ধরে মানুষ এই জার্নি করছে। তখন ওই লাঠি দিয়ে মারামারি করছে, এখন লাঠি দিয়েই করে, সুযোগ পেলে পিস্তল আর অন্যান্য কিছু ব্যবহার করে। তাহলে আমরা এই যে পড়াশোনা করছি, এই যে কত কিছু করছি, এর সমাধান কি আসলে? মানুষের সাথে মানুষের যে সুসম্পর্ক, সেই সম্পর্ক আমরা কেন গড়ে তুলতে পারছি না? নাহলে আমরা টিকবো কেমন করে? ইতিহাসে এই প্রথমবারের মতো একটা খুব ক্রিটিক্যাল বলা যায় সময় আগত। সেই সময়টা হচ্ছে আরেকটা প্রাণের আবির্ভাব ঘটতে যাচ্ছে, এবং আইরনিটা হচ্ছে এখানে যে সেই প্রাণটা মানুষের হাতেই তৈরি, এবং সেই প্রাণটা আর বড় জোর যদি খুব ম্যাক্সিমাম হয় 10 ইয়ার্স, আর যদি তাড়াতাড়ি হয় তাহলে 5 ইয়ার্স, অর্থাৎ 30 সালের মধ্যে অটোনমাস সিস্টেমের আবির্ভাব ঘটবে পৃথিবীতে। অর্থাৎ এমন সব যন্ত্রের উদ্ভব ঘটবে যাদের মেইনটেন্সের জন্য, দেখভালের জন্য মানুষের সেই যন্ত্র কিন্তু আপনার বা আমাদের মেইনটেনেন্স বা সংরক্ষণ বা সেটাকে যত্নআত্তি করার তেমন কোনো প্রয়োজন হবে না। ও নিজের ব্যাটারি নিজেই লাগাতে পারবে, ও নিজের চলাফেরা নিজেই করতে পারবে, নিজেকে কিভাবে রক্ষা করতে হয় সেটাও সে জানবে। এবং তার কিছু কিছু আলামত আমরা এখনই দেখতে পাই। যেমন দেখবেন যে আপনারা যদি মনে করেন যে আমার এই জিনিসটা খুব পছন্দ, এই জিনিসটা সম্পর্কে একটু যে জানতে পারতাম, আপনি দেখবেন যে আপনার স্ক্রিনে সেই জিনিসটা চলে আসছে। এখন ওই ডিভাইসটা আপনার কথা শোনে কিনা সেটা নিয়ে কিন্তু অনেক মুখরোচক গল্প আছে, কিন্তু কথা হচ্ছে এটা যে কিছু একটা ঘটে চলেছে পৃথিবীতে যা আমরা জানি না। এখন কথা হচ্ছে একটা সিস্টেম। প্রাণ মানে কি? প্রাণ মানে হচ্ছে যা নিজের খাদ্য নিজে জোগাড় করতে পারে, নিজেকে নিজে সমৃদ্ধ করতে পারে, নিজে চলতে পারে, তাহলে সেও একটা প্রাণ। কিন্তু সেটা কার্বন ভিত্তিক প্রাণ না বা বায়োলজিক্যাল প্রাণ না, এটা হলো সিলিকন ভিত্তিক একটা প্রাণের উদ্ভব ঘটবে। আমাদের কিন্তু গত শতাব্দী জুড়ে, বিংশ শতাব্দী জুড়ে প্রাণের সন্ধান করেছে, তার মধ্যে একটি কিন্তু সিলিকন ভিত্তিক ছিল, অর্থাৎ যার মূল কম্পাউন্ড ছিল হলো সিলিকনের। এখন কথা হচ্ছে ওরকম একটা প্রাণ যদি ডেভেলপ করে, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি এটা 30 থেকে 35 সালের মধ্যে ঘটবে, খুব দ্রুত ঘটতে যাচ্ছে এটা, হ্যাঁ আমাদের চিন্তারও বাইরে এত দ্রুত ঘটতে যাচ্ছে। তাহলে তাদের সাথে আমাদের রিলেশন কি দাঁড়াবে? তাদের তো আমরা নির্দেশ দিতে পারবো না। যদি নির্দেশ শুনে ভালো, আর নির্দেশ না শুনলে কিন্তু কিছু করতে পারবো না। তাহলে নিশ্চয়ই তাদের সাথে আমাদের একটা রিলেশন দরকার হবে, যে কিভাবে সেই রিলেশনগুলো আমরা তাদের সাথে মেনটেন করব। তাহলে আমাদের পিছন দিকে একটু তাকানো দরকার, যে আমাদের যারা অন্য প্রাণরা ছিল
তাদেরকে আমরা কি করেছি বা তাদের সাথে আমাদের কি সম্পর্ক ছিল। আমরা প্রথমে যাই মানুষের ক্ষেত্রে। আজ থেকে যদি আমরা 15,000 থেকে 30,000 বছরের মধ্যে পিছন দিকে ছুটতে থাকি, তাহলে আমরা দেখব আমাদের খুব কাছাকাছি একটি প্রাণ ছিল, যারা মানুষ, তাদের 2 হাত ছিল, 2 পা ছিল, তারা চিন্তা করতে পারত। বিশেষত মিউজিকে তাদের জীবন ছিল অসাধারণ, আধ্যাত্মিক। তারা 60,000 বছর আগে বাঁশি বাজাতে পারত, তারা ছবি আঁকতে পারত। আমরা জানতাম আলতামিরার ছবি 30,000 বছর আগে এঁকেছে এই আমরা, অর্থাৎ হোমোস্যাপিয়েন্সরা। সেটা বাঙালিরাও হতে পারে, ফরাসিরাও হতে পারে, আফ্রিকানরাও হতে পারে, সবাই। কিন্তু সেই প্রাণরা, সেই মানুষরা ছবি এঁকেছে 75,000 বছর আগে। চিন্তা করুন যে 30,000 বছর আর 75,000 বছর, তাদের জীবনবোধ কতটা উপরে ছিল। তাদেরকে নিয়ে গিয়ে কখনো আমরা ভেবেছি? যদি আমরা আরেকটু ভালোভাবে তাকাই, 75 থেকে 80,000 বছরের মধ্যে আমরা কবর আবিষ্কার করেছি। কবরের কথা আমরা বলি এই আবিষ্কার করেছে, ও আবিষ্কার করেছে, কিন্তু কবরের এ পর্যন্ত আমরা যে তথ্যপাত্য আমাদের হাতে একেবারে স্পষ্টভাবে আছে, সেটা হলো নিয়ান্ডারথালরা প্রথম কবর দিত মানুষকে। তারা ফুলের বিছানা করে দিত। ফুলের বিছানা অর্থাৎ যে মানুষটা পৃথিবী থেকে চলে যাবে তাকে তারা গুড বাই জানাতো, এবং সেই জানানোর মধ্যে এক ধরনের তারা খুব মর্যাদার একটা অবস্থান তারা তৈরি করেছিল। বলা হয় ইউরোপে তখনও হোমোস্যাপিয়েন্স অর্থাৎ আমরা মানুষরা আসি নাই। ইউরোপ তখন নিয়ান্ডারথালদের রাজত্ব চলতেছিল। 4 লাখ বছর ধরে তারা ইউরোপে থাকে। মজার ব্যাপার হচ্ছে তারা শিকার করত, তারা বাইসন শিকার করত, শিকার করত। তারা কৃষিকাজ করেনি। কেন করেনি সেটার উত্তর এখনো অ্যানথ্রোপোলজিস্টরা দিতে পারে না, বা বিজ্ঞানীরা দিতে পারে না। যখন এই হোমোস্যাপিয়েন্সরা আসলো, তখন এটা 30-40 হাজার বছর আগে। সেই যন্ত্র কিন্তু আপনার বা আমাদের মেইনটেনেন্স বা সংরক্ষণ বা সেটাকে যত্নআত্তি করার তেমন কোনো প্রয়োজন হবে না। ও নিজের ব্যাটারি নিজেই লাগাতে পারবে, ও নিজের চলাফেরা নিজেই করতে পারবে, নিজেকে কিভাবে রক্ষা করতে হয় সেটাও সে জানবে। এবং তার কিছু কিছু আলামত আমরা এখনই দেখতে পাই। যেমন দেখবেন যে আপনারা যদি মনে করেন যে আমার এই জিনিসটা খুব পছন্দ, এই জিনিসটা সম্পর্কে একটু যে জানতে পারতাম, আপনি দেখবেন যে আপনার স্ক্রিনে সেই জিনিসটা চলে আসছে। এখন ওই ডিভাইসটা আপনার কথা শোনে কিনা সেটা নিয়ে কিন্তু অনেক মুখরোচক গল্প আছে, কিন্তু কথা হচ্ছে এটা যে কিছু একটা ঘটে চলেছে পৃথিবীতে যা আমরা জানি না। এখন কথা হচ্ছে একটা সিস্টেম। প্রাণ মানে কি? প্রাণ মানে হচ্ছে যা নিজের খাদ্য নিজে জোগাড় করতে পারে, নিজেকে নিজে সমৃদ্ধ করতে পারে, নিজে চলতে পারে, তাহলে সেও একটা প্রাণ। কিন্তু সেটা কার্বন ভিত্তিক প্রাণ না, বা বায়োলজিক্যাল প্রাণ না। এটা হলো সিলিকন ভিত্তিক একটা প্রাণের উদ্ভব ঘটবে। আমাদের কিন্তু গত শতাব্দী জুড়ে, 20 শতাব্দী জুড়ে প্রাণের সন্ধান করেছে, তার মধ্যে একটি কিন্তু সিলিকন ভিত্তিক ছিল, অর্থাৎ যার মূল কম্পাউন্ড ছিল হলো সিলিকনের। এখন কথা হচ্ছে ওরকম একটা প্রাণ যদি ডেভেলপ করে, হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি এটা 30 থেকে 35 সালের মধ্যে ঘটবে। খুব দ্রুত ঘটতে যাচ্ছে এটা, হ্যাঁ, মানে আমাদের চিন্তারও বাইরে এত দ্রুত ঘটতে যাচ্ছে। তাহলে তাদের সাথে আমাদের রিলেশন কি দাঁড়াবে? তাদের তো আমরা নির্দেশ দিতে পারবো না। যদি নির্দেশ শুনে ভালো, আর নির্দেশ না শুনলে কিন্তু কিছু করতে পারবো না। তাহলে নিশ্চয়ই তাদের সাথে আমাদের একটা রিলেশন দরকার হবে, যে কিভাবে সেই রিলেশনগুলো আমরা তাদের সাথে মেনটেন করব। তাহলে আমাদের পিছন দিকে একটু তাকানো দরকার, যে আমাদের যারা অন্য প্রাণরা ছিল তাদেরকে আমরা কি করেছি বা তাদের সাথে আমাদের কি সম্পর্ক ছিল। আমরা প্রথমে যাই মানুষের ক্ষেত্রে। আজ থেকে যদি আমরা 15,000 থেকে 30,000 বছরের মধ্যে পিছন দিকে ছুটতে থাকি, তাহলে আমরা দেখব আমাদের খুব কাছাকাছি একটি প্রাণ ছিল, যারা মানুষ, তাদের 2 হাত ছিল, 2 পা ছিল, তারা চিন্তা করতে পারত। বিশেষত মিউজিকে তাদের জীবন ছিল অসাধারণ, আধ্যাত্মিক। তারা 60,000 বছর আগে বাঁশি বাজাতে পারত, তারা ছবি আঁকতে পারত,
আমরা জানতাম আলতামেরার ছবি 30,000 বছর আগে এঁকেছে এই আমরা, অর্থাৎ হোমোস্যাপিয়েন্সরা। সেটা বাঙালিরাও হতে পারে, ফরাসিরাও হতে পারে, আফ্রিকানরাও হতে পারে, সবাই। কিন্তু সেই প্রাণরা, সেই মানুষরা ছবি এঁকেছে 75,000 বছর আগে। চিন্তা করুন যে 30,000 বছর আর 75,000 বছর, তাদের জীবনবোধ কতটা উপরে ছিল। তাদেরকে নিয়ে গিয়ে কখনো আমরা ভেবেছি? যদি আমরা আরেকটু ভালোভাবে তাকাই, 75 থেকে 80,000 বছরের মধ্যে আমরা কবর আবিষ্কার করেছি। কবরের কথা আমরা বলি এই আবিষ্কার করেছে, ও আবিষ্কার করেছে, কিন্তু কবরের এ পর্যন্ত আমরা যে তথ্যপাত্য আমাদের হাতে একেবারে স্পষ্টভাবে আছে, সেটা হলো নিয়ান্ডারথালরা প্রথম কবর দিত মানুষকে। তারা ফুলের বিছানা করে দিত। ফুলের বিছানা অর্থাৎ যে মানুষটা পৃথিবী থেকে চলে যাবে তাকে তারা গুড বাই জানাতো, এবং সেই জানানোর মধ্যে এক ধরনের তারা খুব মর্যাদার একটা অবস্থান তারা তৈরি করেছিল। বলা হয় ইউরোপে তখনও হোমোস্যাপিয়েন্স অর্থাৎ আমরা মানুষরা আসি নাই। ইউরোপ তখন নিয়ান্ডারথালদের রাজত্ব চলতেছিল। 4 লাখ বছর ধরে তারা ইউরোপে থাকে। মজার ব্যাপার হচ্ছে তারা শিকার করত, তারা বাইসন শিকার করত, শিকার করত। তারা কৃষিকাজ করেনি। কেন করেনি সেটার উত্তর এখনো অ্যানথ্রোপোলজিস্টরা দিতে পারে না, বা বিজ্ঞানীরা দিতে পারে না। যখন এই হোমোস্যাপিয়েন্সরা আসলো, তখন এটা 30-40 হাজার বছর আগের হবে। হঠাৎ কি কারণে যেন তাদের সাথে নানা ধরনের ইন্টারাকশন করতে লাগলো, এবং অনেক ধরনের ছবিও আছে যে সেই ছবিতে দেখা যাচ্ছে যে দুই দলের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা। কিন্তু যতটা সাংঘর্ষিক অবস্থা থাকলে একটা জাতি আরেকটা জাতিকে নির্মূল করে ফেলতে পারে, অতটা কিন্তু প্রমাণ পাওয়াও যায়নি। কিন্তু ধারণা করা হচ্ছে এই মানুষেরা কুকুর পালত, অর্থাৎ ডোমেস্টিকেশন, অর্থাৎ গৃহপালিত কুকুর। যেভাবেই হোক ওই একটা ভাইরাস ছিল, ওই ভাইরাসের সংস্পর্শ নিয়ান্ডারথালদের হাতেও চলে যায়। তখন মাত্র 3000 ইয়ার্সের মধ্যে পুরো ইউরোপ জুড়ে যে নিয়ান্ডারথাল বসতি এবং সভ্যতা গড়ে উঠছিল তা ধ্বংস হয়ে যায়। অর্থাৎ সার্বিকভাবে না হলেও একটা 50% বলা যায় একটা জেনোসাইড হয়েছিল 40,000 বছর আগে, যেখানে নিয়ান্ডারথালরা নাই হয়ে যেতে থাকে ধীরে ধীরে। 3000 ইয়ার্স বছর এটার হলো টাইম স্পেন। এখন কথা হচ্ছে, তাহলে আমাদের সভ্যতার যে আদিভূমি এই যে ইউরোপ বা এশিয়া, তার একটা অংশ এখানে আসে। ডেনিসোভা আমরা নাম শুনতে পারি, সম্প্রতি একটা নোবেল পুরস্কারও পেয়েছে, সাভান্তে পাবে। যে সাভান্তে পাবে মূলত এই জিনিসগুলোকে খুব ক্লিয়ার করছে, যার কারণেই তাকে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু খুব ভালো না। সেই ইতিহাস হত্যা, ঠকানো, প্রতারণা এবং দখলের ইতিহাস। এখন কথা হচ্ছে, আমরা এই যে এইখানে আসছি, আমরা টিকে আছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকটা উদাহরণ দিয়ে এর একটা কনক্লুশনে যাই। তিমি নামে একটা প্রাণী আছে। অনেকেই বলেন তিমি মাছ। তিমি কিন্তু কখনোই মাছ ছিল না। তিমির বাচ্চারা মাতৃদুগ্ধ পান করে। আমরা এই কাশিম ভাইরা দেখে থাকবেন, আমরাও দেখেছি খুব ভালোভাবে। শুশুক নামে একটা প্রাণী ছিল শীতলক্ষায়। এরাও কিন্তু মাছ না, এরা ডলফিন। এখন এই তিমি এদের থেকেও অনেক বেশি বুদ্ধিমান। তাদের মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে 6 গুণ বড়। 6 গুণ। তারা মিউজিক তৈরি করতে পারে। তারা যদি একটা মিউজিক তৈরি করে, যেমন আমরা গান বাঁধি না, একটা গানের ওজন কত, একটা গানের ওজন বা একটা গানের আয়তন কত, আমরা জানি যে এটা 3 থেকে 4 মিনিটের মতো হবে। আমরা একটা গান শোনার ধৈর্য আছে। এই গান শোনার ধৈর্যের উপর নির্ভর করে কিন্তু আমার মগ্নতা, আমার আধ্যাত্মিক চেতনা, আমি কিভাবে নিজেকে অ্যাবজর্ব করবো নিজের মধ্যে, তার অনেক কিছু নির্ভর করে। কিন্তু তাদের সাধারণ একটা সঙ্গীত 15 মিনিট হয়। যদি কোনো কারণে ওই তিনি তার ওই সঙ্গীত রচনায় ব্যাহত হয়, তাহলে কোনোদিন যদি আবার ওই মহাসাগরে সে ফিরে আসে, অন্য মহাসাগর থেকে, যদি 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে,
ঠিক যে নোটেশন থেকে সে এটাকে ছেড়ে দিয়েছিল, অর্থাৎ গানটা বন্ধ হয়েছিল, সেখান থেকে সে আবার সঙ্গীত রচনা করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুটো তিমি, বিশেষত ফিনব্যাক তিমি যদি একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে থাকে, তাহলে তারা পরস্পরের সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারে, এবং এই আলাপটা তারা 1 কোটি বছর ধরে করে আসছে। আমরা কতদিন ধরে টেলিফোনে পরস্পরের সাথে আলাপ করি? সে আলাপটা বড়জোর 100 বছর হবে, 100 বছর হবে। এখন কথা হচ্ছে কি আলাপ তারা? আমরা জড়ো হয়েছি বা আমরা শুনতে এসেছি এবং কিছু কর্মকাণ্ড, কিছু কার্যক্রম আমরা পরিচালনা করছি। এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই যারা আমরা এখানে আছি তারা যদি আমরা এটা বুঝতে পারি যে যোগাযোগের জন্য টেলিফোনের দরকার নেই, যোগাযোগের জন্য আমাদের খুব সরাসরি কথাবার্তা দরকার, আমাদের খেলাধুলা করা দরকার, আমাদের প্রতিবেশীর খবর নেওয়া দরকার, তাহলে আমরা একটা ভালো জায়গায় আমরা পৌঁছতে পারবো। আর যদি আমরা সেরকম কিছু না করতে পারি তাহলে আমাদের জন্য মহা বিপদ অপেক্ষা করছে। অনেকে বলে শিম্পাঞ্জি নামে একটা প্রাণী আছে, আমরা আমাদের চিড়িয়াখানায় বোধহয় শিম্পাঞ্জি এখনো বোধহয় আছে কিনা আমি ঠিক জানি না, একটা শিম্পাঞ্জি আনা হয়েছিল একবার। তা সেই শিম্পাঞ্জি আমি একটা ভিডিও ক্লিপস প্রায় ব্যবহার করি, সেখানে দেখা যাচ্ছে যে তারা একসাথে বসে খায়, তারা একসাথে বসে খেলাধুলা করে এবং খাওয়ার সময় পরস্পরকে খাইয়ে দেয়, করে। 3 বেলা যে আমরা খাবার খাই, শিম্পাঞ্জিরা জানে এটা করলে তাদের সমাজে এক ধরনের বিকাশ ঘটবে, এক ধরনের শান্তি, পিসফুল একটা অবস্থা হবে। আমরা সেই শিম্পাঞ্জিকে দেখেও কি শিখতে পারছি না? উল্টো আমরা কি করছি, আমাদের এই যে টেলিফোনটা, সেই টেলিফোনে ফটোলিথ নামে একটা পদার্থ আছে, সেই পদার্থটা তৈরি করতে এই লিথটা দিয়ে এই শিম্পাঞ্জি এই টেলিফোনটা তৈরি করতে হয়। আশ্চর্য ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, এইটা যখন আমরা নিষ্কাশন করি, খনিজ থেকে দ্রব করে, তার একটা গ্যাস নির্গত হয়। কঙ্গোর 50% শিম্পাঞ্জি মারা গেছে বা বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন আমরা যেখান থেকে এসেছি, যে সমস্ত পরিস্থিতি বা পরিবেশ থেকে, তাদের সবার চিহ্ন যদি নিয়ান্ডারথালদের মেরে ফেলেছি, এখন এই শিম্পাঞ্জিরাও যদি চলে যায়, তো এই সমস্ত আমরা কিভাবে বাঁচবো? তাহলে তো আমাদের অতীত সম্পর্কে আমরা জানতে পারবো না। এই যে আমাদের সাথে, আমি আমার বক্তব্য যে কথাটা শেষ করতে চাচ্ছি সেটা হলো, এই যে স্বাধীনতা এবং যুদ্ধ, এগুলো নিয়ে অনেক কথা হয়। আমি যে কারণে হোক পত্রিকা অফিসের সাথে আমার একটু একটা সুসম্পর্ক হয়েছিল এবং আমি অনেক কিছু জানি, যেহেতু নিজেই সরাসরি পত্রিকা অফিসে আমি কাজ করেছি। আমি সংবাদ এবং ইত্তেফাকের মতো দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা, যাদের অনেক বিশাল আর্কাইভ ছিল, আমি আজ থেকে প্রায় 15 বছর আগে আমি বারবার বলেছিলাম, যদি আপনারা 55 সাল থেকে 71 সাল পর্যন্ত সবগুলো দৈনন্দিন যে পত্রিকা, এইগুলো আর্কাইভের মধ্যে আপনারা দিয়ে দেন এবং অনলাইনে থাকে, তাহলে প্রত্যেক দিন প্রত্যেকটা নেতা কি সমস্ত স্টেটমেন্ট দিচ্ছে অথবা দিচ্ছে না, কি সেগুলোর ব্যাপার, সেগুলো কিন্তু আমরা ওখানে পাবো। কিছু তো পাবো, এখন থেকে ভালো। এত কন্ট্রোভার্সি আমাদের দরকার ছিল না। কিন্তু আশ্চর্য ব্যাপার, এদেশের মানুষ এত ইতিহাস বিমুখ, কেউ ইতিহাস নিয়ে কথা বলতে চায় না, শুধু তর্ক করে। এই সোর্সটা আমরা ব্যবহারই করতে পারলাম না। আজ এত বছর পরে এখন আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি যে আমরা এমন জিনিস নিয়ে তর্ক করছি, যা চিন্তা করলে খুবই দুর্ভাগ্য। শুধু না, আমরা সম্ভবত ধ্বংসই হয়ে যাব। কারণ এতবার ক্ষমা করে না সময়, কতবার আমাদের এই 71 সাল, আমাদের এই যে সময়গুলো প্রবাহিত হয়েছে, সেগুলো নিয়ে যে সমস্ত প্রশ্ন এখন উত্থাপিত হচ্ছে, এগুলো তো দরকার ছিল না। এই পত্রিকাগুলোও তো এক ধরনের সাপোর্ট দিতে পারত। যাই হোক, এইরকম একটি বিষয় থেকে বিজ্ঞানের ইতিহাসের উপরে আমি এবং আমার একজন খুবই সিনিয়র এবং খুব শ্রদ্ধেয় ব্যক্তি দ্বিজেন শর্মা, আমরা একবার চেষ্টা করেছিলাম যে বিজ্ঞানের যে বিষয়টি পড়াবো, বিজ্ঞানের একটা ইতিহাস থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে।
যখন নিউটন তার এই যে আপেলের এই যে যে কি বলে যে আপেলটা যে এই যে পড়ছিল এবং পড়া থেকে যে সে মহাকর্ষ সূত্র আবিষ্কার করছিল, এটার আসলে ইতিহাসটা কি? হ্যাঁ, এই যে যে তিনটা সূত্র তার একটা ইতিহাস কি? কেপলারের যে গতিসূত্র ব্যবহার করেছিল তার একটা ইতিহাস কি? কেপলার যখন গ্রহ গতি নিয়ে গবেষণা করছে, তার মূলত ফোকাস পয়েন্ট ছিল মঙ্গল। মাথায় রাখবেন, অনেকে বলে না যে আমাদের তো টেলিস্কোপ নাই, আমরা কিভাবে জ্যোতির্বিজ্ঞান গবেষণা করব? মনে রাখবেন, কেপলার, টাইকো ব্রেহে, কোপার্নিকাস কেউ টেলিস্কোপ দিয়ে গবেষণা করেনি, খালি চোখেই আকাশের দিকে তাকিয়েছে এবং তারা নক্ষত্রের পর্যবেক্ষণ তারা লক্ষ্য করেছে। কেপলার একটা গবেষণার কাজ করছিল, যখন সে গবেষণা করতেছিল সে দেখে কি যে মেলে না, বারবার তার ভুল হচ্ছে, আগের উপাত্তের সাথে তার মিলতেছে না। তখন সে চিন্তা করে কি আমি কি ভুল করলাম? এর পেছনে দুটো কারণ ছিল। একটা হলো ইউক্লিডীয় বৃত্ত, আমরা দেখেন একটা বৃত্ত আঁকি, কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটা কে, এটা হলো ইউক্লিডের তৈরি। এই বৃত্তটাকে পবিত্র ভাবা হতো যে গ্রহগুলো বৃত্তাকার পথে ঘোরে। কিন্তু কেপলার যেটা পরিমাপ করছিল সেটা একটু টেমা বা একটু চ্যাপ্টা, ডিমের মতো। এরকম তো হতে পারে না, যে পথ স্বর্গের পথ, যে পথ ঈশ্বরের পথ, সেই পথ তো এরকম চ্যাপ্টা হতে পারে না। নিশ্চয়ই কোথাও ভুল আছে আমাদের পর্যবেক্ষণে। সে আবার গবেষণা করে। আমরা কি চিন্তা করতে পারি যে এই ধৈর্যের পরিমাণটা কত? কতদিন এক একটা গবেষণা করতে সময় লেগেছিল? 18 মাস, 9 বার সেই চেষ্টাটা করে। তাহলে একটা জীবন থেকে 9 বার, অর্থাৎ 9টা 18 মাস চলে যাওয়ার পরে একটা মানুষের ধৈর্য থাকে? কেপলারের ছিল। কেপলার একদিন খুব ত্যক্ত বিরক্ত হয়ে বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে যেতে দেখে যে মানে আছে না শহরের চালচিত্র, কেউ গাড়িতে উঠতেছে, কেউ গাড়ি থেকে নামতেছে, তারপরে কেউ হয়তো শ্রমিক মালামাল টানছে, তারা বলতেছে টানিস না কেন, ঠিক মতো জোরে হাঁট, অথবা চাবুকে বাড়ি দিচ্ছে, এরকম। তখন সে হঠাৎ করে চিন্তিত হয়ে পড়ে, যে পৃথিবী, যে পথ, স্বর্গের পথ ধরে যে পৃথিবী ছোটে, সেই পৃথিবীর মানুষরা একে অপরকে মারতেছে, ধনী দরিদ্রের মধ্যে সংঘর্ষ হচ্ছে, অবজ্ঞা করতেছে, নিষ্পেষিত করতেছে। সেই পৃথিবী যে পথ দিয়ে ছুটবে তা স্বর্গের পথ হওয়া কি বাঞ্ছনীয়? সে তখন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সে বলে, আবার চিন্তা করে যে আমি পর্যবেক্ষণের প্রতি, আমি যা দেখছি তার প্রতি আমি বিশ্বস্ত হব। সে তখন নতুন করে ক্যালকুলেশন করে এবং দেখে যে সত্যি সত্যি মিলে যাচ্ছে। আজকে যে মহাকাশযানগুলোর কথা আপনারা দেখেন বা আমরা দেখি, মহাকাশে উড়ে যাচ্ছে বা ওয়েব টেলিস্কোপ ঘুরতেছে, ওই কেপলারের গতিপথ ধরে। কেপলার এই গবেষণার মাধ্যমে গ্রহ গতিপথ আবিষ্কার করে এবং এই গবেষণার মাধ্যমে তার মাকে সেই সময় লোহার গারদে বন্দী করে রাখা হয়েছিল। 400 নারীকে ডাইনি অপরাধে পুরায় মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। সে মারামারি করে নাই, সে যুক্তি দিয়ে আদালতকে বুঝিয়েছিল যে কাজটা ভুল হচ্ছে এবং সেই ভুলগুলো কোথায়, সে আদালতে লড়াই করে সে বের করে নিয়ে আসে 400 নারীকে। তা আমাদেরকে যুক্তি, পর্যবেক্ষণ এবং নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, টলারেন্স, সহনশীলতা, এই কয়েকটা জিনিস এক জায়গায় না করলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। সবাইকে ধন্যবাদ।